Hello and welcome everyone. You are watching Gyanpit Online, your new destination for learning, growth and success. আমরা এই জ্ঞানপীঠ অনলাইন নামক চ্যানেলের মাধ্যমে জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত পরীক্ষার জন্য পিডিএফ সহ প্রোভাইড করার চেষ্টা করছি। এই পর্যায়ে প্রথম যে বিষয়টি আমরা বেছে নিয়েছিলাম সেটা ছিল পলিটি, এবং পলিটির আমরা 13টি ক্লাস করেও নিয়েছি এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আর বাকি যে অল্প কিছু রয়েছে সেগুলো আমরা শেষ করে দেব, ঠিক আছে? ক্লাস 14 এখানে কি আলোচনা করা হবে? মিসলেনিয়াস বিষয়, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে, কোনো একটি নির্দিষ্ট বিষয় নয়। মোট 52টি কোশ্চেন নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি, কিন্তু শুধু আমরা 52টি নয়, আমরা 100টির উপর বিষয় নিয়ে আলোচনা করব। শুধু 52টি কোশ্চেন নয়, কিন্তু 100 বিষয়ের উপর আলোচনা করব এবং সবগুলি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম কোশ্চেন যেটা নিয়ে আমরা আলোচনা করছি তা হলো রামনন্দন কমিটি কোন বিষয়ের সাথে যুক্ত ছিল? প্রথম কোশ্চেন, কি কমিটি? রামনন্দন কমিটি। আনসার কি হবে? অপশন এ নাকি অপশন বি নাকি অপশন সি নাকি অপশন ডি? আনসার কি? আনসার হলো অপশন সি। ওবিসির ক্রিমি লেয়ারের সাথে যুক্ত ছিল রামনন্দন কমিটি, রামনন্দন কমিটি। ঠিক আছে, এবার এই কমিটি কখন গঠন করা হয়? এই কমিটি 1993 সালে গঠন করা হয়। কেন গঠন করা হয়? ওবিসি, ওবিসি হলো মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, ঠিক আছে? কাদেরকে দেওয়া হয়? যারা সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, তারপর শিক্ষাগত দিক থেকে পিছিয়ে রয়েছে, তাদেরকে এই কাস্টের ভিত্তিতে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়, এক্সট্রা সুযোগ সুবিধা, ঠিক আছে? এবার যে ব্যক্তিগণ মানে অনস্বর্গর জাতি, এই জাতির তুলনায় তারা ভালো অবস্থায় রয়েছে, ঠিক আছে, তাদেরকে খুঁজে তাদেরকে এই ওবিসি রিজার্ভেশন থেকে বাদ করারই মূল লক্ষ্য নিয়ে রামনন্দন কমিটি গঠন করা হয়েছিল 1993 সালে। ওবিসির ক্রিমি লেয়ারের সাথে এরা যুক্ত, ঠিক আছে? সনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর হলো আমাদের দ্বিতীয় কোশ্চেন, আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, আরটিআই, ঠিক আছে? আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, ঠিক আছে? এবার এই আরটিআই কখন চালু হয়? এটা হলো আমাদের কোশ্চেন। চালু হয় মানে কার্যকর হয়। তাহলে তার পূর্বে এটা সংসদে গিয়েছিল, সংসদ পার্লামেন্ট, সেখান থেকে কখন পাশ হয়? 12 মে 2005-এ এটা সংসদ থেকে পাশ হয়েছিল এই আইনটা। তারপর এটা রাষ্ট্রপতির কাছে যায় কবে? 15 জুন 2005-এ এটা রাষ্ট্রপতির কাছে যায় এবং অবশেষে 12ই অক্টোবর 2005-এ এই আইনটি চালু হয় বা কার্যকর হয়। আনসার কি? 12ই অক্টোবর 2005-এ। কিন্তু এই দিনগুলি আমাদের জানতে হবে। এবার আরটিআই অ্যাক্ট কি? আরটিআই অ্যাক্ট, রাইট টু ইনফরমেশন বা তথ্যের অধিকার আইন, অর্থাৎ কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা অন্যান্য যে সরকার রয়েছে, সমস্ত সরকারের যে সরকারি ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেই দপ্তরের যে কোনো তথ্য যেগুলো পাবলিক ডোমেনে যদি অ্যাভেলেবল করা হয়, দেশের বা রাজ্যের কোনো ক্ষতি হবে না, সেই সমস্ত তথ্য আমরা সাধারণ জনগণ হিসেবে আমাদের অধিকার রয়েছে সেটা জানার। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আমাদের বর্তমানে এসএসসি সিজিএল এর এক্সামের যে নোটিফিকেশন সেটা বার হয়েছিল এবং তার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো 4 জুলাই, ঠিক আছে? এবার 5 জুলাই আমি একটি আরটিআই করতে পারি। কি করতে পারি? যে আমি জিজ্ঞাসা করতে পারি যে এসএসসি সিজিএল এর যে 2025 এসএসসি সিজিএল যে 2025 ফর্ম ফিল আপ হয়েছে, টোটাল কতজন ব্যক্তি ফর্ম ফিল আপ করেছে, এই আরটিআই যদি করি আমি, তাহলে তারা জবাব দিতে বাধ্য। কারা জবাব দিতে বাধ্য? যে এসএসসি যে সংস্থা রয়েছে, সেই সংস্থা জবাব দিতে বাধ্য যে আমাদের এতজন টোটাল ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে। তো এটা একটা উদাহরণ। আরটিআইয়ের মাধ্যমে এমন অনেক কিছু জানা সম্ভব গভর্নমেন্টের দপ্তরগুলো নিয়ে। কিন্তু হ্যাঁ, ইসরো, ডিআরডিও, ডিফেন্সের সমস্ত জিনিস তোমার কাছে খুলে বলবে না, ঠিক আছে, বা জানাবে না। তারা এগুলো লুকিয়ে রাখে, বিশেষ যে বিষয়বস্তুগুলি হয়। তাছাড়া এমন যে নর্মাল জিনিসপত্র সেগুলো আমরা এই আরটিআই ব্যবহার করে জানতে পারি। এবার আরটিআই ব্যবহার করতে গেলে কি লাগবে? প্রথম তো তোমার ভারতীয় নাগরিক হতে হবে। ভারতীয় নাগরিক ছাড়া কোনো ব্যক্তি আরটিআই ব্যবহার করতে পারবে না, প্রথম শর্ত। তারপর হলো তোমার যে এই ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং সেখানে তোমার সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। তোমার যে তুমি যে ব্যক্তি আরটিআই করছো সমস্ত ডিটেলস দিতে হবে। আর যদি তোমার বিপিএল কার্ড থাকে, বিপিএল যে রেশন কার্ড, সেই যদি বিপিএল কার্ড থাকে তাহলে তোমার কোনো ফিস লাগবে না। আর যদি বিপিএল কার্ড না থাকে, বিশাল এক অঙ্ক 10 টাকা তোমার দিতে হবে, ঠিক আছে? এই 10 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে এবং তুমি কোন বিষয়ে জানতে চাও সেই বিষয় উল্লেখ করতে হবে এবং তোমার সমস্ত ডিটেলস দিতে হবে। এবং 48 ঘন্টা, ন্যূনতম 48 ঘন্টা, ন্যূনতম নয়, মিনিমাম মিনিমাম হলো 48 ঘন্টা আর ম্যাক্সিমাম হলো 30 দিন। এই সময়ের মধ্যে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। 2 দিন থেকে 30 দিনের মধ্যে তুমি তোমার উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? হাঁটটি। তারপরে হলো এসপিআইসি, স্পিক মেকে, MACAY, স্পিক মেকে। এটা কি? এটা আগে আমরা জেনে নিই এটা কি, তারপর আমরা উত্তরটাতে যাব। এস দিয়ে হলো সোসাইটি ফর দ্য
প্রমোশন, না, সোসাইটি অফ দ্য প্রমোশন, ঠিক আছে, সোসাইটি অফ দ্য প্রমোশন অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ক্লাসিক্যাল অ্যান্ড কালচার অ্যামংস ইউথ, ঠিক আছে, সম্পূর্ণ নামটা কি? সোসাইটি অফ দ্য প্রমোশন অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড কালচার অ্যামং ইউথস, মানে যে যুব সমাজ তাদের মধ্যে ভারতীয় যে আমাদের মিউজিক রয়েছে, ভারতীয় যে ক্লাসিক্যাল মিউজিক রয়েছে এবং ভারতের যে কালচার, সেগুলো তাদের কাছে প্রমোট করা, এটি ছিল এই যে সংস্থা বা এই যে অংশ, যে অঙ্গ, তার প্রধান উদ্দেশ্য, ঠিক আছে। এটা কে গঠন করে? এটা গঠন করে কিরণ শেঠ নামক এক ব্যক্তি। তিনি কে ছিলেন? তিনি ছিলেন আইআইটি দিল্লি, আইআইটি নিউ দিল্লির একজন প্রফেসর, আইআইটি দিল্লির একজন প্রফেসর ছিলেন নিউ দিল্লির, মানে ওনার যোগ্যতা আছে, বিশাল যোগ্যতা আছে, ঠিক আছে। কবে প্রতিষ্ঠিত হয়? 1977 সালে কিরণ শেঠ দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়। তিনি ছিলেন আইআইটি নিউ দিল্লির একজন প্রফেসর। নাম কি? স্পিক ম্যাকে, ঠিক আছে, স্পিক ম্যাকে, এবং ফুল ফর্ম আমি বলে দিয়েছি, ফুল ফর্ম কি। তারপর হলো এখানে এটি বর্ণনা রয়েছে কিরণ শেঠ দ্বারা প্রতিষ্ঠিত হয়। তারপর হলো মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি কখন প্রতিষ্ঠিত হয়? মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি, এটা কার নামে রাখা হয়েছে? মৌলানা আজাদের নামে রাখা হয়েছে। এবং তিনি কে ছিলেন? তিনি ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। কখন প্রতিষ্ঠিত হয়? এটা তেলেঙ্গানায় প্রতিষ্ঠিত হয় 1998 সালে। তারপর হলো আমাদের পঞ্চম কোশ্চেন, শকাব্দের ভিত্তিতে জাতীয় ক্যালেন্ডার চালু হয় কখন? শকাব্দ কি আগে জানতে হবে। শকাব্দ হলো একটি সন বা ক্যালেন্ডার, যেমন গ্রেগরিয়ান ক্যালেন্ডার, আমাদের যে ইংলিশ ক্যালেন্ডার রয়েছে, যেখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সমস্ত মাস রয়েছে, সেই সমস্ত ক্যালেন্ডার, যে ক্যালেন্ডার আমরা সাধারণত ব্যবহার করি ইংলিশ ক্যালেন্ডার, সেটাকে বলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। সেইভাবেই একটি ক্যালেন্ডার ছিল শকাব্দ ক্যালেন্ডার, ঠিক আছে। এবং এটা কখন প্রতিষ্ঠিত হয়? এটা 78 এডিতে, ঠিক আছে, 78 এডি বলতে 78 সাল, ঠিক আছে, 78 সাল, অর্থাৎ আমাদের যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার সন অনুযায়ী 78তম যে সাল, যীশু খ্রিস্টের জন্মের 78 বছর পর এই সালটি বা এই শকাব্দ সনটি চালু করেন। কে চালু করেন? কনিষ্ক কে ছিলেন? কুষাণ বংশের তৃতীয় সম্রাট তথা কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট, যাকে দ্বিতীয় অশোকও বলা হয়, তিনি 78 এডিতে শকাব্দ সন চালু করেন। এবং এই শকাব্দ সনের ভিত্তিতেই 1952 সালে একটি কমিটি গঠিত হয়, পঞ্জিকা সংস্করণ কমিটি। এবং এই কমিটির যে হেড ছিলেন তিনি ছিলেন মেঘনাথ সাহা, এবং ওনার নেতৃত্বেই 1957 সালে শকাব্দের ভিত্তিতে জাতীয় ক্যালেন্ডার চালু হয়, ঠিক আছে। তো আনসার কি হবে? 1957। এবং আমরা যে হিস্ট্রি পড়ব সেখানে আমরা কনিষ্ক নিয়ে আলোচনা করব। আর তাছাড়া আরেকটি বিষয়, আমরা যেমন বাংলা ক্যালেন্ডার যেটা রয়েছে সেখানে আমরা বৈশাখ মাস দিয়ে শুরু করি, যেমন আমাদের ইংলিশ যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার সেটা আমরা জানুয়ারি মাস দিয়ে শুরু করি। এবং এই ক্যালেন্ডার শকাব্দের যে ক্যালেন্ডার দিয়ে জাতীয় ক্যালেন্ডার তৈরি করা হয়েছে তার প্রথম মাস হলো চৈত্র মাস, ঠিক আছে। এবং কোন ব্যক্তি? বিজ্ঞানী মেঘনাথ সাহার নেতৃত্বে পঞ্জিকা সংস্কার কমিটি গঠিত হয় 1952 সালে। তারপরে হলো রাজ্য পুনর্গঠন আইন কবে কার্যকর হয়? এটা সবাই জানে, এটা আমি আগে অনেকবার আলোচনা করেছি। রাজ্য পুনর্গঠন আইন কবে কার্যকর হয়? এটার আনসার তো আমি বলবো না, এটা তোমরা জানাতে পারো কমেন্ট বক্সে। এটার আনসার কত হবে? নাম্বার 6 কোশ্চেনের আনসার এ নাকি বি নাকি সি নাকি ডি, তোমরা এটা কমেন্টে জানাতে পারো। এটা আনসার সবাই জানে, আনসার তো দেওয়া আছে এখানে। তারপর হলো 7 নাম্বার কোশ্চেন, আহমেদাবাদ মিউনিসিপ্যালিটি ট্রান্সপোর্ট সার্ভিস কিসের জন্য পরিচিত? আনসার কি হবে? আনসার হলো বৃহত্তম পৌর পরিবহন পরিষেবা। এবং এখানে কখন শুরু হয়? 1947 সালে 29টি বাস পরিষেবা নিয়ে এটি শুরু হয়, এবং এটা বর্তমানে বৃহত্তম পৌর পরিবহন পরিষেবা। তারপর হলো ভারতের জাদুঘর আইন পাশ হয় কখন? জাদুঘর আইন বলতে কিন্তু জাদু সম্পর্কিত কিছু নেই, এটা হলো মিউজিয়াম সম্পর্কিত আইন। হ্যাঁ, ভারতীয় জাদুঘর আইন অর্থাৎ ইন্ডিয়ান মিউজিয়াম অ্যাক্ট কবে পাশ হয়? আনসার হলো 1910 সালে ইন্ডিয়ান মিউজিয়াম অ্যাক্ট পাশ হয়। তারপর হলো ভারতের প্রথম পৌর নিগম মিউনিসিপ্যালিটি কোথায় স্থাপিত হয়? আনসার কি? আনসার হলো কলকাতা না কিন্তু, আনসার হলো মাদ্রাসে সর্বপ্রথম ভারতের পৌর নিগম প্রতিষ্ঠিত হয় 1687 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে। 1688 সালে এই মিউনিসিপ্যালিটি বা পৌর নিগম মাদ্রাসে প্রতিষ্ঠিত হয় সর্বপ্রথম ভারতবর্ষে। কত সালে? 1688 সালে। তারপর হচ্ছে সাম্প্রদায়িক সমস্যার বিচারিক কাঠামোর নিয়ে কে
কমিটি গঠন করে। আচ্ছা, এখানে বলা হচ্ছে, আমরা এটা নিয়ে আগেও আলোচনা করেছিলাম, 1944 সালে গান্ধী এবং জিন্না তাদের মধ্যে একটি সম্মেলন হয়। কিসের জন্য? সাম্প্রদায়িক সমস্যা আর বিচারিক কাঠামো নিয়ে সমস্যা, যে সমস্যা হচ্ছিল সেটা নিবারণের জন্য একটি মিটিং হয়। কাদের মধ্যে? গান্ধী, মহাত্মা গান্ধী এবং জিন্না তাদের মধ্যে। কিন্তু এটি আনসাকসেসফুল হয়। তার পরিপ্রেক্ষিতেই 1945 সালে একটি কমিটি, সার্পু কমিটি গঠন করা হয়। আনসার কি হবে? সার্পু কমিটি। এটা নিয়ে এখানে কথা বলা হচ্ছে। নির্দলীয় সম্মেলন স্থায়ী সার্পু কমিটি গঠন করা হয় সাম্প্রদায়িক সমস্যা বিচারিক কাঠামো নিয়ে। ঠিক আছে। রঙ্গরাজন কমিটি সম্পর্কিত কিসের সাথে সম্পর্কিত? রঙ্গরাজন কমিটি দুইটা রয়েছে। একটা হলো 1993 সালে যা গঠিত হয় বিনিয়োগের জন্য, আরেকটা 2012-তে গঠিত হয় দারিদ্র্যের পরিমাপের জন্য। তো এটার আনসার কি হবে? দারিদ্র্যের পরিমাপের জন্য রঙ্গরাজন কমিটি গঠিত হয়েছিল। তারপর হলো বিজয় কেলকার কমিটি কিসের সাথে সম্পর্কিত? বিজয় কেলকার কমিটি। আগে জানতে হবে আমাদের বিজয় কেলকার কে ছিলেন। আমরা পড়েছি আমাদের বর্তমান যে ফাইন্যান্স কমিশন চলছে সেটা হলো 16তম ফাইন্যান্স কমিশন, যার প্রধান হিসেবে নিযুক্ত রয়েছেন অরবিন্দ পান্নাগিরিয়া এবং সেক্রেটারি হিসেবে নিযুক্ত রয়েছেন ঋত্বিক রঞ্জন পান্ডে। তো 16তম কমিটির পূর্বে ছিল 15, তার পূর্বে ছিল 14, তার পূর্বে ছিল 13। এই 13তম ফাইন্যান্স কমিশনের প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন বিজয় কেলকার, এবং তিনি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে জোর দিয়েছিলেন বিজয় কেলকার কমিটি এর মাধ্যমে। ঠিক আছে, আনসার কি হবে? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তারপর হলো রাজচেলিয়া নিয়ে তো আমি আনসার বলবো না। রাজচেলিয়া নিয়ে এর আগের ভিডিওতেই বলা হয়েছে। রাজচেলিয়া কে ছিলেন, ওনাকে কি নামে অভিহিত করা হয়, উনি এই কমিটিটি কখন গঠিত হয়, সমস্ত তথ্য আলোচনা করা হয়েছে। তোমরা কমেন্টে জানাবে 13 নম্বর কোশ্চেনের আনসার কি। তারপর হলো মালহোত্রা কমিটি কিসের সাথে সম্পর্কিত? মালহোত্রা কমিটি হলো বীমা খাতের সাথে সম্পর্কিত, এবং তারা বলেছিলেন যে বীমা খাতের জন্য, মানে লাইফ ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্সে যে প্রাইভেট কোম্পানি তাদেরও আসতে হবে বা তাদের জন্য আসার সুযোগ করে দেয়। ঠিক আছে, বীমা খাত, মালহোত্রা কমিটি। তারপর হলো নরসিংহ কমিটি কখন প্রতিষ্ঠিত হয়? 1991-এ নরসিংহ কমিটি প্রতিষ্ঠিত হয়। কিসের জন্য? ব্যাংকিং খাত সংরক্ষণের জন্য, ব্যাংকিং খাত সংস্কারের জন্য নরসিংহ কমিটি গঠিত হয় 1991-এ। তারপর হলো ইন্দ্রজিৎ গুপ্ত কমিটি। এটা কিসের সাথে সম্পর্কিত? ইন্দ্রজিৎ গুপ্ত কমিটি 1998 সালে গঠিত হয়, এবং এটা কিসের সাথে সম্পর্কিত? এটা হলো নির্বাচনী সংস্কারের সাথে সম্পর্কিত। তারপর হলো সংসদের কোন কমিটি বিভিন্ন বিষয়ের উপর আলোচনার জন্য সময় বরাদ্দের সুপারিশ করে? এটা কি হতে পারে? সংসদের যে সময় সেটা বরাদ্দ করার ক্ষমতা এটা কোন কমিটির হতে পারে? আনসার হলো বিজনেস অ্যাডভাইজারি কমিটি। ঠিক আছে, বিজনেস অ্যাডভাইজারি কমিটি আনসার। তারপরে হলো 18 নম্বর কোশ্চেন। তেলেঙ্গানা সরকার 2018 সালের জানুয়ারিতে SC/ST কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করেন? আনসার কি? আনসার হলো অপশন সি, ইল্লারা শ্রীনিবাস। 19 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে পক্সো অ্যাক্ট কবে প্রণীত হয়? আগে আমরা জেনে নিই পক্সো কি, জিনিসটা কি তো আগে জানতে হবে, তারপর হবে আমাদের আনসার। তো পক্সো হলো দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট। ঠিক আছে, অর্থাৎ শিশুদেরকে সেক্সুয়াল অফেন্স থেকে রক্ষা করার জন্য এই আইনটি প্রণয়ন করা হয়। কখন প্রণয়ন করা হয়? 2012 সালে এটি প্রণয়ন হয়, পক্সো। ঠিক আছে, শিশুদের যৌন নির্যাতন থেকে রক্ষা করার জন্য এই আইনটি প্রণয়ন করা হয়। মিশন বাৎসালা কোন আইনে আয়ত্তায় চালু করা হয়েছে? মিশন বাৎসালা কি আগে আমরা জেনে নিই। শিশুদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা বা শিশুদেরকে যাদের বিশেষ সুযোগ সুবিধার দরকার তাদের দেওয়ার জন্য এই মিশনটি লঞ্চ করা হয় শিশুদের জন্য। ঠিক আছে, মিশন বাৎসালা। এবং এটা কোন আইনের ভিত্তিতে গঠন করা হয়? অপশন বি, জুভিনাইল জাস্টিস আইন 2015 ভিত্তিতে। জুভিনাইল জাস্টিস আইনে সেকশন 2-এ বলা হয়েছে যে 18 বছরের নিচে যেই সমস্ত শিশু থাকবে তাদের সবাইকে শিশু মান্য করা হবে, এবং তারা যদি কোনো বেআইনি কার্যকলাপে জড়িত হয় তাহলে তাদেরকে পুনরায় ফিরিয়ে সামাজিক যে সমাজের যে মেইনস্ট্রিম মানে মূল যেই অধ্যায় সেখানে যুক্ত করার জন্য কাজ করে থাকবে সরকার। এটা বলা হয়েছে জুভিনাইল জাস্টিস আইন, এটাও শিশুদের নিয়ে কাজ করছে। ঠিক আছে, তারপরে হলো 21 নম্বর কোশ্চেন, ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংকরাপসি কোড কবে প্রণীত হয়? এটা কিসের জন্য? ঋণগুলিকে উদ্ধার করার জন্য এটা প্রণীত হয় 2016 সালে। ঠিক আছে, তারপর হলো জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন 2019 কবে রাষ্ট্রপতির সম্মতি পায়? আচ্ছা, এখানে 4টা যে ডেট দেওয়া হয়েছে 4টা তোমার শিখতে হবে। প্রথম হলো 5ই আগস্ট 2019, যেটা হলো রাজ্যসভায় যখন বিলটি পাশ হয়। 6ই আগস্ট 2019 যখন লোকসভায় বিলটি পাশ হয়। 9ই আগস্ট 2019 যখন রাষ্ট্রপতির সম্মতি পায়, এবং 31শে অক্টোবর 2019 যখন বিলটি কার্যকর হয়। তো আনসার কি? আমাদের আনসার হলো 9ই আগস্ট 2019 যখন জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন রাষ্ট্রপতির সম্মতি পায়। ঠিক আছে, আনসার কি? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এই এখানে দেওয়া হয়েছে বিলগুলি কখন পাস হয়, তোমরা এটা দেখে নেবে। তারপর হলো করপা
কর্পা শব্দটির অর্থ কি? কর্পা শব্দটির অর্থ হলো কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট। কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট হলো কর্পা, ঠিক আছে। তারপর হলো অ্যান্টি ডোপিং বিল, কে কবে পেশ করেছিল? অ্যান্টি ডোপিং বিল 17 ডিসেম্বর। অ্যান্টি ডোপিং বিল 17 ডিসেম্বর 2021 এনেছিল কে? তৎকালীন যে আমাদের খেলমন্ত্রী ছিলেন অনুরাগ ঠাকুর, তিনি নিয়ে এসেছিল। এবং অ্যান্টি ডোপিং বিল এটা কি? অ্যান্টি ডোপিং অর্থাৎ খেলার মধ্যে যে বিভিন্ন সাবস্ট্যান্ট ব্যবহার করলে কোনো অ্যাথলিটের যে স্ট্যামিনা স্ট্রেংথ সেগুলো বেড়ে যায়, সেই সমস্ত যে মেডিসিন সেগুলিকে ব্যান করার উদ্দেশ্য নিয়ে এই বিলটি আনা হয়েছিল, অ্যান্টি ডোপিং বিল 2021, যা 17 ডিসেম্বর 2021 অনুরাগ ঠাকুর আমাদের যে মন্ত্রী ছিলেন, স্পোর্টস মিনিস্টার, তিনি লোকসভায় বিলটি পেশ করেছিলেন। তারপর হলো ন্যাশনাল এয়ার স্পোর্টস পলিসি, কবে চালু হয়? ন্যাশনাল এয়ার স্পোর্টস পলিসি এটা আবার কি? এটা 2022 চালু হয়। এটা কি? যেমন স্কাই ডাইভিং, যেমন প্যারাগ্লাইডিং, এমন যেগুলো আকাশে যে সমস্ত স্পোর্টস করে থাকে, হ্যাঁ, ট্যুরিজমের বুস্ট হয় এগুলোতে। তো এই সমস্ত স্পোর্টসে ভারতকে একটি বিশ্বের ভালো একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই বিলটি আনা হয় 2022 সালে। তারপর হলো ক্রিমিনাল প্রসিডিউর আইডেন্টিফিকেশন বিল কবে পাস হয়? এটাও আনসার হবে 2022 সালে এটা পাস হয়, ঠিক আছে। তারপর ভারতে যৌতুক দেওয়া ও নেওয়া কোন আইন অনুযায়ী অপরাধ? যৌতুক বলতে পণ, ঠিক আছে, মানে মেয়ে বিয়ের সময় যে ছেলের বাড়ির পক্ষ থেকে কিছু দাবি থাকে যে এত টাকা দিতে হবে বা এত জিনিস দিতে হবে, তো এটা কি পণ বা যৌতুক বলে। তো এটা কখন কোন আইনের ভিত্তিতে এটা অপরাধ? CRPC 174 এবং 176-এর ভিত্তিতে এটা একটা অপরাধ, কিন্তু এলোমেনি কিন্তু অপরাধ নয়, ঠিক আছে। এলোমেনি উল্টো জজ দিয়ে থাকেন, যে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষকে এলোমেনি উল্টো জজই নিজে দিয়ে থাকেন, ঠিক আছে। মানে জজ রায় দিয়ে দেন ছেলের দিতেই হবে কম্পালসারি, যদি মেয়ে ভালো কন্ডিশনে রয়েছে তবুও ছেলেরই ভুগতান করতে হবে। তো এটা হলো ভারতবর্ষের আইনের অবস্থা, যেখানে মেয়েদের জন্য তো আইন রয়েছে, প্রচুর আইন রয়েছে, ছেলেদের জন্য কোনো আইন নেই ভারতবর্ষে। তো কোশ্চেনটা কি ছিল আমাদের, যে ভারতে যৌতুক দেওয়া ও নেওয়া কোন আইনের অপরাধ বর্ণনা করা হয়েছে? এটা হলো CRPC সেকশন 174 এবং 176 অনুযায়ী। তারপর হলো লোকসভা পারিবারিক আদালত সংশোধনী বিল কবে পাশ হয়? এটা হলো জুলাই 2022 পাশ হয়। তারপর হচ্ছে ভারতের কোন রাজ্যে প্রথম ন্যাশনাল বিধান অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বাস্তবায়িত হয়? প্রথম আমরা জেনে নিই এই প্রোগ্রামের উদ্দেশ্য কী ছিল। এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো ভারতের সমস্ত যে রাজ্যগুলি রয়েছে তাদের আইনসভা যে রয়েছে সেই আইনসভার যে মানে কি বলে অনলাইনে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মানে সমস্ত যে রেকর্ড আইনসভার মধ্যে যে বিল আসছে, যে অন্য কিছু আসছে, সমস্ত কিছু রেকর্ড তোমার অনলাইনে রাখার জন্য বলা হচ্ছে এই প্রোগ্রামের অন্তর্গত। তো এই প্রোগ্রাম সর্বপ্রথম চালু হয় নাগাল্যান্ডে। তারপরে হলো এখানে এইগুলি বর্ণনা রয়েছে। প্রবীণ নাগরিকদের কল্যাণ ও রক্ষার জন্য কোন আইন চালু হয়েছে? মেনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007, ঠিক আছে। এবং এটা 2022 সালে এটাতে আরও কিছু যুক্ত করা হয়। তারপরে হলো ফেডারেলিজম শব্দের অর্থ কি? এটা আমরা আলোচনা করেছি। ফেডারেলিজম শব্দের অর্থ কি? কেন্দ্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ, মানে একাধিক স্তরের সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, স্থানীয় সরকার। তারপর হলো ভারতের ফেডারেল কাঠামোর অনুযায়ী নিচের কোনটি সঠিক কোনটি হবে? রাজ্য সরকার সম্পূর্ণ স্বাধীন। রাজ্য সরকার কি সম্পূর্ণ স্বাধীন? না তো, সম্পূর্ণ তো স্বাধীন নয়। কিছু কিছু ক্ষেত্রে গভর্নর বা কেন্দ্র সরকার ক্ষমতা আছে তাদেরকে আটকানো, সমস্ত ক্ষেত্রে তো স্বাধীন নয়। কেন্দ্র সরকারকে প্রধান করা হয়েছে না, কেন্দ্র সরকারের তো ক্ষমতার উল্টো বিকেন্দ্রীকরণ করা হয়েছে। আনসার কি? শুধু রাষ্ট্রপতি আইন তৈরি করতে পারেন? অবশ্যই না, রাষ্ট্রপতির কাছে তো ক্ষমতাই নেই আইন তৈরি করার। আনসার কি? অপশন সি, কেন্দ্র ও রাজ্যে উভয়ের ক্ষমতা সম্পন্ন রয়েছে ফেডারেল সিস্টেম অনুযায়ী। নিচের কোনটি ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্য নয়? কোনটি ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্য নয়? মৌলিক অধিকার না। মূল বৈশিষ্ট্য এইভাবে না হতে পারে। মৌলিক অধিকার তো ভারতের সংবিধান উল্লেখ রয়েছে, পঞ্চায়েতি ব্যবস্থাও উল্লেখ রয়েছে, এটাও হবে না। ধর্মনিরপেক্ষতা এটাও উল্লেখ রয়েছে। আনসার কি হবে? সমাজতন্ত্রের প্রচার, ঠিক আছে। এটা ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্য নয়। কোন আইন অনুযায়ী 6 থেকে 14 বছর শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে? রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী এটা করা হয়েছে। এবং এটা কবে চালু হয়? 1 এপ্রিল 2010 সালে এটা চালু হয়, কার্যকর হয়। ক্রিমিনাল প্রসিডিউর আইডেন্টিফিকেশন অ্যাক্ট 2022, এটা নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছিলাম। সেখানে কি অন্তর্ভুক্ত করা হয়েছে? অপরাধীদের হাতের ছাপ এবং চোখের স্ক্যান ও ডিএনএ নমুনা যুক্ত করা হয়েছে, যাতে আইডেন্টিফিকেশন আর একটু জটিল নয়, আর একটু মানে ভালো যাতে হতে পারে, ঠিক আছে। তার জন্য এগুলো যুক্ত করা হয়েছে আইডেন্টিফিকেশনের জন্য। তারপর নেবা প্রোগ্রামের মূল উদ্দেশ্য কী ছিল? পার্লামেন্ট প্রতিষ্ঠা করা, সমস্ত কিছু ডিজিটাল করা, এটি তো মূল লক্ষ্য ছিল। তারপর হলো মিশন বাৎসালা
কোন ধরনের উদ্যোগ বলা হয়েছে শিশু সুরক্ষা উদ্যোগ। তারপর হলো পস্কো আইনের আয়ত্তায় কোন অপরাধটি অন্তর্ভুক্ত নয়, শিশুকে গালাগালি করা, তারপরে শিশুকে যৌন হেনস্থা, শিশু পর্নোগ্রাফি, শিশুর প্রতি অবহেলা। তো পক্সোর যে আইন সেটার আন্ডারে নেই হলো শিশুকে গালিগালাজ করা, সেটা রয়েছে কিন্তু অন্য আইনের মধ্যে রয়েছে, পক্সোর মধ্যে নেই। তারপর হলো কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 আয়ত্তায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে যা আগে ছিল না? কোনটা আগে, কোনটা ছিল না? আনসার হবে অপশন বি, ই কমার্স যে সেবা, অর্থাৎ যে আমাদের বড় বড় জায়েন্ট কোম্পানিগুলো রয়েছে যাদেরকে আমরা অনলাইনে অর্ডার করি বিভিন্ন কিছু আমাদের বাড়িতে এনে দিয়ে যায়, তো তেমন কিছু তো পূর্বে ছিল না, তার জন্য এটা আনা হয় ই কমার্স সেবা কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের অন্তর্গত 2019-এ। আরটিআই আইন অনুযায়ী তথ্য পাওয়ার জন্য আবেদনের সময়সীমা কত দিনের মধ্যে সাড়া দিতে হয়? এটা বলা হয়ে গেছে 30 দিন, ম্যাক্সিমাম 30 দিন, মিনিমাম হলো 48 আওয়ার্স অর্থাৎ 2 দিন। তারপর হলো শিশুদের যত্ন ও সুরক্ষা সংক্রান্ত জুবিনাইল জাস্টিস আইন সর্বশেষ কবে সংশোধন হয়? বলেছি কবে সংশোধন হয়েছিল, এটাও কথা হয়েছে, অপশন বি 2015-তে। তারপর হলো কনজিউমার প্রোটেকশন ডাইরেক্ট সেলিং রুলস 2021 কবে কবে চালু হয়? 2021, এটাও বলা হয়ে গেছে 24শে ডিসেম্বর 2021-এ চালু হয়। 44তম কোশ্চেন কি বলা হয়েছে? ভারতের যে কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করার জন্য কার অনুমোদনের প্রয়োজন? এটা আমরা সবাই জানি, আমরা আর্টিকেলগুলি যখন পড়ছিলাম তখনও আমরা আলোচনা করেছিলাম যে ভারতের সীমানা পরিবর্তন করতে পারে রাজ্যগুলির সীমানা পরিবর্তন আর্টিকেল 3 ব্যবহার করে করা সম্ভব সংসদের অনুমোদন অনুযায়ী, আর তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হয় না। তারপর হলো 45তম কোশ্চেন, 45 নম্বর যে কোশ্চেনটা, সেখানে কি উল্লেখ করা হয়েছে? সেখানে বলা হয়েছে ভারতের সর্বশেষ গঠিত রাজ্য কোনটি? কোনটি সর্বশেষ? এটা হলো তেলেঙ্গানা। তেলেঙ্গানা 2 জুন 2014-তে অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে নতুন একটি রাজ্যে প্রতিষ্ঠিত হয়। এটা হলো ভারতের সর্বশেষ রাজ্য। ছত্তিশগড় মধ্যপ্রদেশ থেকে আলাদা হয়, উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ থেকে আলাদা হয়, ঝাড়খণ্ড বিহার থেকে আলাদা হয়েছিল। তারপর হলো উড়িষ্যা কবে একটি স্বাধীন রাজ্য হিসেবে ভারতীয় ইউনিয়নে যুক্ত হয়? উড়িষ্যা ব্রিটিশ ভারতের অংশ ছিল, কিন্তু ভাষার দৃষ্টিতে ব্রিটিশ ভারত থেকে উড়িষ্যাকে আলাদা করে দেওয়া হয় 1 এপ্রিল 1936 সালে। 1 এপ্রিল 1936 সালে এবং 26 জানুয়ারি 1950 সালে উড়িষ্যা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয় একটি স্বাধীন রাজ্য হিসেবে। তারপর এখানে এই কথাই বলা হয়েছে এবং 1 এপ্রিল 1936 এই সাল অনুযায়ী 1 এপ্রিলকে উড়িষ্যার যে রাজ্য দিবস তা হিসেবে পালন করা হয়। উড়িষ্যার রাজ্য দিবস কত? 1 এপ্রিল। উড়িষ্যার হলো এটি রাজ্য দিবস এবং উড়িষ্যার রাজ্য দিবসকে উৎকল দিবসও বলা হয়ে থাকে। ত্রিপুরা কবে ভারতের একটি পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা লাভ করে? তার আগে জেনে নিই ত্রিপুরা সম্পর্কে। ত্রিপুরা ছিল একটি প্রিন্সলি স্টেট, অর্থাৎ ত্রিপুরাতে মাণিক্য সাম্রাজ্য একটি রাজবংশ শাসন করছিল, কিন্তু রাজবংশের তারা ব্রিটিশ সরকারকে একটি অ্যামাউন্ট দিত, ঠিক আছে, একটি ট্যাক্স রূপে একটি অ্যামাউন্ট দিত এবং এটার সিগনেচার হয়েছিল ত্রিপুরার সাথে ব্রিটিশদের 1809 সালে। 1809 সালে এই ট্রিটিটি স্বাক্ষর হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে ব্রিটিশরা ত্রিপুরায় আক্রমণ করেনি এবং ত্রিপুরার রাজপরিবারের তারা একটি অ্যামাউন্ট ব্রিটিশদেরকে দিয়ে থাকতো ট্যাক্স রূপে, ঠিক আছে। তারপর দেশ স্বাধীন হয়ে যায়। আমাদের দেশ কবে স্বাধীন হয়? 15 আগস্ট 1947 সালে। 15 আগস্ট 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 9ই সেপ্টেম্বর 1949 সালে তৎকালীন ত্রিপুরার মহারাজা কিরিট বিক্রম কিশোর মানিক্যের অভিভাবক হিসেবে মহারানী কাঞ্চনপ্রভা দেবী ত্রিপুরা এবং ভারতীয় ইউনিয়নের যে স্বাক্ষর করেন, ঠিক আছে, ত্রিপুরা ভারতের সাথে যুক্ত হয়। মার্জার ট্রিটি স্বাক্ষরিত হয় 9 সেপ্টেম্বর 1949 সালে এবং এটি কার্যকর হয় 15 অক্টোবর 1949 সালে এবং 15 অক্টোবর 1949 সালে ত্রিপুরা ভারতের একটি অঞ্চল হিসেবে যুক্ত হয়। পরবর্তী সময়ে 26 জানুয়ারি 1950 সালে ত্রিপুরাকে স্টেট সি এর দরজা দেওয়া হয়। স্টেট সি এর, ঠিক আছে। এই নামগুলি ইম্পর্টেন্ট। প্রিন্সলি স্টেট ছিল ত্রিপুরা, মাণিক্য রাজবংশের অধীনে ছিল, সর্বশেষ শাসক ছিল ত্রিপুরা মহারানী কাঞ্চনপ্রভা দেবী, কার অভিভাবক ছিল? কিরিট বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অভিভাবক ছিল, ঠিক আছে। এই নামগুলো এটা কিন্তু ত্রিপুরার পরীক্ষা না, কিন্তু এটা কিন্তু সেন্ট্রালের পরীক্ষা। হ্যাঁ, এটা সেন্ট্রালের পরীক্ষা, এটা ত্রিপুরার কোনো পরীক্ষার কোশ্চেন না। তারপরে হচ্ছে তোমার এই ডেটগুলো তো আমি বললাম, তবে ইম্পর্টেন্ট। 15 আগস্ট 1947 দেশ স্বাধীন হয়েছে, এটা তো সবাই জানি। মার্জার ট্রিটি স্বাক্ষর হয়েছিল 9 সেপ্টেম্বর 1949 সালে, ত্রিপুরা মার্জার ট্রিটি। তারপর 15 অক্টোবর 1949 সালে তা কার্যকর হয়। তারপর 26 জানুয়ারি 1950 সালে ত্রিপুরাকে একটি স্টেট সি হিসেবে, পার্ট সি হিসেবে যুক্ত করা হয়। তারপর 1 জুলাই 1963-তে ত্রিপুরাকে কেন্দ্রশাসিত অঞ্চল এবং ত্রিপুরার সাথে আরও 7টি অঞ্চলকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে যুক্ত করা হয় বা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। তারপর 21 জানুয়ারি 1972 সালে নর্থ ইস্টার্ন এরিয়াস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971 অনুযায়ী ত্রিপুরা, মণিপুর, মেঘালয়কে 21 জানুয়ারি 1972 সালে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়।
ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে সমস্ত পরীক্ষার জন্য, শুধু ত্রিপুরার নয় কিন্তু। তারপর হলো মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যের দুটি কবে বোম্বে রাজ্য থেকে পৃথক হয়ে যায়? বোম্বে রাজ্য থেকে পৃথক হয় 1960 সালে। 1960 সালে বোম্বে রাজ্য থেকে মহারাষ্ট্র এবং গুজরাট দুটি ভাগ হয়ে যায়। মারাঠিদের প্রদেশ হলো মহারাষ্ট্র এবং গুজরাটিদের প্রদেশ হলো গুজরাট। ঠিক আছে, তারপর হলো কোন আন্দোলনের পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র আলাদা হয়? সমুক্ত মারাঠা আন্দোলনের মাধ্যমে মহারাষ্ট্র গুজরাট থেকে তথা তোমার মাদ্রাস নয়, সরি, বোম্বে থেকে আলাদা হয়। ঠিক আছে, 1956 সালে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট আসে, কিন্তু তাতে মহারাষ্ট্র বা গুজরাট বা বোম্বের কোনো উল্লেখ ছিল না। পরবর্তী সময়ে সমুক্ত মারাঠা আন্দোলন এবং মহা গুজরাট আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই দুইটি স্টেটকে ভাগ করে দেওয়া হয় 1 মে 1960 সালে। কবে? 1 মে 1960 সালে। এবং 1 মে 1960 মহারাষ্ট্রের রাজ্য দিবস এবং গুজরাটেরও 1 মে 1960 রাজ্য দিবস হিসেবে পালন করা হয়। মহারাষ্ট্রে সেটা মারাঠি মহারাষ্ট্র দিবস হিসেবে এবং গুজরাটে সেটা গুজরাট দিবস হিসেবে পালন করা হয়। তারপর 50 নম্বর কোশ্চেন, মেঘালয় কবে একটি পৃথক রাজ্য হিসেবে গঠিত হয়? মেঘালয় কবে পৃথক রাজ্য হিসেবে গঠিত হয়? মেঘালয়, মণিপুর এবং ত্রিপুরা তিনটি রাজ্য একসাথে গঠিত হয় 21শে জানুয়ারি 1972। কোন আইনের ভিত্তিতে? স্টেট নর্থ ইস্টার্ন এরিয়াস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971 অনুযায়ী। ঠিক আছে, এবং মেঘালয় কোথা থেকে আলাদা হয়? ত্রিপুরায় কিন্তু আসামের অংশ ছিল না, কখনই ছিল না। ত্রিপুরা ছিল একটি প্রিন্সলি স্টেট, কিন্তু মেঘালয় আসামের অংশ ছিল। খাসি, গারো এবং জয়ন্তী পাহাড়ের অঞ্চলগুলি ছিল মেঘালয়ের। ঠিক আছে, এবং এটি আসামের অন্তর্ভুক্ত ছিল। তারপর 1970 সালে সেখানে অটোনোমাস স্টেট একটি গঠন করা হয়, স্বশাসিত স্বায়ত্তশাসিত রাজ্য গঠন করা হয়। এবং পরবর্তী সময়ে নর্থ ইস্টার্ন এরিয়াস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971 পরিপ্রেক্ষিতে 1972 সালে 21শে জানুয়ারি মেঘালয়কে আলাদা করা হয়। একই দিনে মণিপুর এবং ত্রিপুরাকেও পূর্ণ রাজ্যের দরজা দেওয়া হয়। তো তিনটি স্টেট মেঘালয়, মণিপুর এবং ত্রিপুরা তিনটিরই রাজ্য দিবস 21 জানুয়ারি 1972 হিসেবে পালন করা হয়। তারপর হলো 15 অক্টোবর 1949 সালে মণিপুর ভারতের সঙ্গে যুক্ত হয়। এই সময়কালেই এই ত্রিপুরাও ভারতের সাথে যুক্ত হয়, কারণ ত্রিপুরা এবং মণিপুর এই দুইটি স্টেট আসামের অংশ ছিল না। এই দুইটি স্টেট এক প্রিন্সলি স্টেট ছিল, স্বশাসিত অঞ্চল, স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল। ঠিক আছে, নর্থ ইস্টের যে 7টি স্টেট রয়েছে, 7টি স্টেটের মধ্যে সবগুলি স্টেটই ত্রিপুরা এবং মণিপুর বাদে যে বাকি সব স্টেট রয়েছে সেইগুলো আসাম থেকে ভেঙে নির্মাণ করা হয়েছে। কিন্তু ত্রিপুরা এবং মণিপুর এই দুইটি স্পেশাল স্টেট যারা 15 অক্টোবর 1949 সালে ভারতে যুক্ত হয় প্রিন্সলি স্টেট রূপে, এবং তাদের রাজ্য দিবস 21 জানুয়ারি 1972 অনুযায়ী 21 জানুয়ারিতে পালন করা হয়। ঠিক আছে, 21 জানুয়ারি। তারপর অরুণাচল প্রদেশ, যার পূর্ব নাম ছিল নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, এবং সেটি 1987 সালে 20 ফেব্রুয়ারি 1987 সালে 20 ফেব্রুয়ারি 1987 সালে 20 ফেব্রুয়ারি পূর্ণ রাজ্য হিসেবে তাকে আলাদা করা হয় আসাম থেকে। এবং তার সাথে সাথে লুসাই হিলস অর্থাৎ মিজোরামকেও 20 ফেব্রুয়ারি 1987 সালে পূর্ণ রাজ্যের দরজা দেওয়া হয়। মিজোরামও ছিল আসামের একটি অংশ। ঠিক আছে, মিজোরামও আসামের অংশ ছিল। তারপর নাগাল্যান্ড ভারতের রাজ্য হিসেবে কখন প্রতিষ্ঠিত হয়? মানে নাগাল্যান্ডের পূর্ণ রাজ্য দিবস পালন করা হয় একই ডিসেম্বর 1963-তে। 1 ডিসেম্বর 1963-তে নাগাল্যান্ড একটি রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। দেখা হবে অন্য কোনো নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এটা হলো আমাদের 14তম ক্লাস এবং 14তম পিডিএফ ভিডিও আপলোডের কিছু পরেই আমরা পিডিএফ আপলোড করে দেবো। তোমরা জ্ঞানপীঠ অনলাইন নামক টেলিগ্রাম চ্যানেলে সব কিছু পেয়ে যাবে। জয় হিন্দ, জয় ভারত।